হ্যালো বন্ধুরা, ডার্করুম বাংলার ভয়ঙ্কর ভৌতিক ঘটনায় তোমাদের স্বাগত। আজকের যে ঘটনাটা আপনারা বা তোমরা শুনতে চলেছ, তা যদি তোমরা বা আপনারা দুর্বল হৃদয়ের মানুষ হন, তাহলে এই ঘটনাটা এড়িয়ে যাওয়াই ভালো। কারণ আমি এই ধরনের ঘটনা এর আগে কোনো সময় শুনিনি বা দেখিনি। আজকের এই ঘটনায় আপনারা শুনবেন যে একটা বাড়িকে কেন্দ্র করে একের পর এক মানুষের মৃত্যু ঘটে এবং যতগুলো মৃত্যু ঘটেছিল সবগুলোই পুরুষ, শুধু একজনকে বাদ দিয়ে। তাই আমি যখন এই ঘটনাটা আমার মেলের মধ্যে পড়লাম বা দেখলাম, তখন আমারও একটু কেমন যেন ফিল হয়েছে। আশা করি এই ঘটনাটার সম্পূর্ণ শোনার পর আপনাদেরও একটু অন্যরকম অনুভব হবে। তো চলো কথা না বাড়িয়ে ঘটনায় ফিরি। কিন্তু তার আগে তোমাদের যদি এই ধরনের ভৌতিক ঘটনা শুনতে ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। আর কমেন্টে অবশ্যই জানিও কে কোথার থেকে শুনছো। তোমার সাথে ঘটা কোনো ভৌতিক অভিজ্ঞতা বা তোমার জানা কোনো ভয়ঙ্কর ঘটনা আমার সাথে শেয়ার করতে চাও, তাহলে ডেসক্রিপশনে দেখবে আমার মেল আইডি আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সেখানে তোমরা টেক্সট, ভয়েস মেসেজ অথবা সরাসরি ফোন করে তোমাদের বা তোমার ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে পারো। আজকের এই ঘটনাটা আমাকে মেল করে পাঠিয়েছে জলপাইগুড়ি থেকে সৌভিক। কিন্তু সৌভিক কর্মসূত্রে কলকাতায় থাকে। ওর সাথে যখন এই ইনসিডেন্টগুলো ঘটেছিল সেই সময় ও কলকাতায় ছিল, আর সময়টা ছিল করোনার ঠিক পরপর। মানে করোনার সেকেন্ড ওয়েভটা যখন শেষ হলো, সব কিছু স্বাভাবিক নর্মাল জীবনযাপন শুরু হয়েছে, তারও মোটামুটি 3-4 মাস পর সৌভিকের সাথে কিছু ইনসিডেন্ট ঘটে। সৌভিক কলকাতায় চাকরি করার জন্য ও ঢাকুরিয়াতে কোনো একটা জায়গায় আর কি বাড়ি ভাড়া নিয়ে থাকে, এবং সৌভিকের সাথে সৌভিকের এক মাস্তাতো ভাইও থাকতো, এবং ওই ভাইও কলকাতায় কোনো এক জায়গায় চাকরি করত। এবার সৌভিকরা যে বাড়িতে ভাড়া থাকতো, ওই বাড়িতে আরও 2-3টা ছেলে আলাদা আলাদা রুমে থাকতো, এবং ওরাও কোনো না কোনো জায়গায় চাকরি করতো। তো সবাই আর কি বাইরে থেকেই আর কি এসেছিল। এবার ওই ছেলের মধ্যে থেকে একটা ছেলের সাথে সৌভিকের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়, এবং ওই ছেলেটির নাম ছিল ঋষি, আর ছেলেটার বাড়ি ছিল বর্ধমানে। এবার করোনার যখন শুরু হয়েছে, তখন তো সবাই যে যার বাড়িতে চলে গেছে, কারণ জেনে গেছিলো যে লকডাউন লাগবে, তাই লকডাউন কবে খুলবে না খুলবে সেই কারণে ওরা যে যার বাড়িতে চলে যায়, এবং বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম কাজ হচ্ছিল। এরপর যখন লকডাউনটা আর কি উঠে গেল, তখন সবাই আবার জয়েন করে নিজের কাজে। তাই ঘুরে ফিরে সবাই সেই বাড়িটার মধ্যে গিয়েই ওঠে। তো সৌভিকের সাথে ঋষির তখন দেখা হলো, আর সৌভিক তখন ঋষিকে বলছে যে তোর কি সমস্যা হয়েছে এবার বল। মানে ঋষির কিছু একটা সমস্যা হয়েছে মানে ওদের পরিবারে, সেটা না তখন সৌভিককে ও আগেই আর কি ফোনে বলেছিল, কিন্তু ফোনে তো আর সব কথা আর কি বলা যায় না। এবার যখন সামনাসামনি দেখা হলো, তখন সৌভিক ওর কাছ থেকে জানতে চায় যে কি সমস্যা হলো যার জন্য ঋষি একটু ডিপ্রেশনে ছিল। তখন না ঋষি জানালো যে ওদের পরিবারে মানে ওর যে দিদি আছে, আসলে না ঋষিদের পরিবারে 4 জন সদস্য। ঋষির বাবা মা আর ঋষির এক দিদি আছে, যার কিনা বয়স খুব জোরেই 35 বছর হবে, কিন্তু ওনার বিয়ে হয়নি। তো যাই হোক, ওই দিদি ওদের বাড়িতে কিছু সমস্যা করছে, মানে পারিবারিক কিছু সমস্যা। তো এটার জন্য আর কি ঋষির মনটা খারাপ ছিল। সৌভিক তখন ওকে আর কি বোঝায় যে এটা তো পারিবারিক সমস্যা, দেখ ভালো মতো জিনিসগুলো সলভ কর, তাহলে সব কিছু আর কি স্বাভাবিক হয়ে যাবে। এবার এরকম করে মোটামুটি আরও 2-3টা মাস কাটে। এর মাঝে ঋষির বাবা আর মায়ের বিবাহবার্ষিকীর ডেট কাছিয়ে আসে, আর সেদিন পড়েছিল রবিবার। তো ঋষি কি করতো, প্রতি সপ্তাহে শনিবার করে ও ট্রেন ধরে বর্ধমান চলে যেত, এবং সোমবার সকাল সকাল ও আবার ফিরে এসে অফিসে জয়েন করত। যাই হোক, ঋষি ওর বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে সৌভিককে ওদের বাড়িতে ইনভাইট করে। তাছাড়া না সৌভিক অনেকদিন আর কি ঋষিকে বলছিল যে আমি তো কোনোদিন বর্ধমানে যাইনি, তো একদিন আমাকে নিয়ে যাস তোদের বাড়িতে, আমি ঘুরবো বর্ধমানে। তো পরের সপ্তাহে শনিবার ওরা একটু না দুজন তাড়াতাড়ি অফিস থেকে ছুটি করে, এবং মোটামুটি দুপুর এই 2টার দিকে ওরা বেরিয়ে পড়ে বর্ধমানের দিকে। এবার বিকেল 5:30 কি 5:45টার দিকে ওরা বর্ধমানে পৌঁছলো, এবং সেখান থেকে ঋষির বাড়ি নতুন পল্লীতে। তো যাই হোক, সৌভিক যখন নতুন পল্লীতে ঋষির বাড়িতে গেল, তখন না বাড়িটা দেখে ওর একটু কেমন যেন ফিল হয়, কারণ ঋষিদের বাড়িটা না অনেকটাই পুরনো,
এবং একতলায় বাড়ি, ওপরে এমনি খোলা ছাদ আছে। আর বাড়িটা দেখলে মনে হয় পুরোনো দিনের বাড়িগুলো যেরকম থাকে না, অনেকটা ওরকমই। মানে সামনে একটা খোলা বারান্দা আছে, আর ওই বারান্দার মধ্যে একটা বাল্ব আর কি জ্বলছে। মানে তখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তাই। এবার গেটটা খুলে ওরা ঢুকেছে দুজন, ঢুকে দেখছে যে ঋষির মা আর কি বারান্দার মধ্যে এসেছে দরজা খুলে। তো আর কি ঋষি তো আগেই বলেছে ওর বন্ধু আসছে। তো সৌভিক সে সময় ঋষির মাকে নমস্কার করে এবং ঋষির মা আর কি বলছে যে চলো ঘরে গিয়ে বসো। এবার সৌভিক যখন ওদের বারান্দায় উঠে ঘরে বসতে যাবে, তখন দেখলো যে ডান পাশে আরও একটা ঘর আছে এবং ওই ঘরটার মধ্যে একটা মহিলা কিছু বাচ্চাকে আর কি গান শেখাচ্ছে। মানে বাচ্চা না, এই খুব জোর 14-15 বছর ছেলে মেয়ে আর কি গান শেখাচ্ছে তাদের। ঋষি তখন সৌভিককে বলল যে ওটা আমার দিদি। যাই হোক, সৌভিক তখন ঘরে গিয়ে আর কি বসেছে। ঘরে বসার পর না তো ঋষি বলল যে তুই একটু বস, আমি আসছি। আর সে সময় ঋষির বাবাও বাড়িতে ছিল না এবং ঋষির মা রান্নাঘরে গেছে কিছু নিয়ে আনতে। এবার সৌভিক আর কি ঘরটার মধ্যে বসেছে, একটা খাট ছিল, খাটের উপর বসেছে, একা ঘরে বসে আছে। ওর না কেমন যেন একটা ফিল হচ্ছে সেই ঘরে বসে। মানে চারদিকে জানলাগুলো বন্ধ, আর একটা কেমন দমবন্ধ একটা ফিল হচ্ছে ঘরটার মধ্যে। তারপর যাই হোক, ও কি মনে হলো, বারান্দায় এসে দাঁড়ায়। মানে মোটামুটি 10-15 মিনিট আর কি ঘরের ভিতরে বসেছে। এবার এতক্ষণ একটা ফাঁকা ঘরে কতক্ষণ কেউ বসে থাকবে, সেই কারণে ও বারান্দায় এসে আবার দাঁড়িয়েছে। তখন মোটামুটি একদম সন্ধ্যা কিন্তু হয়ে গেছে। এদিকে তখন বারান্দার আরেক পাশে যে ঘর আছে, ওই ঘরে তো ঋষির দিদি গান শেখাচ্ছে তার স্টুডেন্টদের। তো সৌভিক আর কি বারান্দায় দাঁড়িয়েছে। হঠাৎ করে ওর মনে হলো যে ওর ঘরের ভেতরে কেউ যেন হেঁটে গেল। তো সৌভিক প্রথমে ভেবেছে হয়তো পেছনে কোনো দরজা আছে, ওই দরজাতে হয়তো ঋষি আর কি ঢুকেছে। তো এটা ভেবেই সৌভিক আবার নিজের ঘরে ঢুকলো, মানে যে ঘরে ও বসেছিল সেই ঘরে ঢুকলো। ঢুকে দেখছে ঘরের মধ্যে কেউ নেই, ঘর একদম ফাঁকা। আর তখনই ঋষির মা 1 কাপ চা তারপর বিস্কুট নিয়ে সেই ঘরে ঢোকে এবং সৌভিককে দিল। তো সৌভিক সেই বিস্কুট আর চা নিয়ে বিছানায় বসে ঋষির মার সাথে আবার গল্প করছে। আর ঋষির বাবাও সেই সময় বাড়িতে ঢোকে। তো তারা তিনজন আর কি সেই ঘরে বসে গল্প করছে। আর ঋষি সেই সময় না বাইরে কোথাও গেছিল, মানে তখনও আসেনি, মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে। যাই হোক, তখনও ফেরেনি। তো সৌভিক, ঋষির বাবা মা তিনজন মিলে ঘরের মধ্যে গল্প করছে। ঠিক তখনই ঋষির দিদি এসে ঋষির মাকে বাইরে ডেকে নিয়ে গেল এবং না বারান্দায় আর কি ফিসফিস করে কথা বলছে। তখন না সৌভিক শুনতে পায় যে ঋষির দিদি ঋষির মাকে বলছে যে এই ছেলেটা কি আমাদের বাড়িতে থাকবে, আর আমাদের বাড়িতে কেনই বা থাকবে, এরকম আর কি কিছু কথা বলছিল। তো যাই হোক, সৌভিক আর কি শুনেছে। তো সৌভিক না কিছু আর বলেনি, আর কি বলবে তখন। একটু পর তো চলে আসলো ঋষি। তো ঋষির সঙ্গে একটু কিছু গল্প টল্প করছে। এবার মোটামুটি 7:30 কি 7:45 হবে। হঠাৎ করে ঋষি দিদি যে স্টুডেন্টগুলোকে গান শেখাচ্ছিল, ওর মধ্যে একটা স্টুডেন্ট বিকটভাবে চিৎকার করে ওঠে এবং সবাই তখন না চমকে যায়। চমকে গিয়ে বাইরে বেরিয়েছে আর দেখছে যে ছেলেটি দৌড়ে গিয়ে যে ঘরে ঋষি দিদি আর কি গান শেখায় ওই ঘরে ঢুকে চিৎকার করছে। তো সবাই সেই ঘরে যাইছে, কি হলো। ছেলেটি না তখন খুব হাঁপাচ্ছে। তারপর তো ওকে জল টল খাইয়ে কোনোভাবে ধাতস্থ করা হলো। তারপর ওই ছেলেটি বলল যে আমি ওই কোনায় টয়লেট করছিলাম। মানে ওই কোনা বলতে ওখানে না একটা ছোট ড্রেনের মতো আছে, তো ছেলেগুলো আর কি ওখানে গিয়ে আর কি টয়লেট করে। আর ওই ড্রেনের পাশে না কয়েকটা সুপারি গাছ আছে। তো ছেলেটা যখন কি টয়লেট করছিল, তখন বলে ও দেখতে পেয়েছিল যে সুপারি গাছ থেকে উল্টো হয়ে কেউ যেন ওর দিকে নামছিল। উল্টো হয়ে মানে কারোর মাথাটা নিচে আর পাগুলো ওপরে। এটা দেখে ও প্রচণ্ড ভয় পেয়ে যায়। কথাটা শুনে ঋষি আর সৌভিক বাইরে বেরোয় এবং যে জায়গাটার কথা বলেছে ছেলেটা, তো ওরা ওখানে যায় এবং গাছের মধ্যে টর্চ লাইট মারে, কিন্তু কিছুই আর কি দেখতে পায় না। এবার ওরা ভাবছে হয়তো ছেলেটি এমনি হয়তো ভয় পেয়েছে, মানে কোনো কিছু আর কি বিড়াল টিড়াল গেছে, ওটা দেখেই আর কি ভয় পেয়েছে। তো যাই হোক, ছেলেটা তো গা হাত পা কাঁপছিল। তো ওর গার্জিয়ান এসে ছেলেটাকে নিয়ে যায় এবং না ওর গার্জিয়ানকেও ছেলেটা বলছিল যে আমি ওখানে টয়লেট করছিলাম, আমি দেখলাম যে গাছের উপর থেকে উল্টো হয়ে কেউ যেন নামছিল আমার দিকে। এবার কি আর হবে, এই জিনিসটাও ঘটলো। এবার রাতের খাওয়া দাওয়া সেরে সৌভিক আর ঋষি ওদের নিজেদের ঘরে ঢুকেছে এবং ঢুকে বিছানায় বসে গল্প করছে। তখনও শোয়নি, তখন রাতে এই 11:30 হবে। আর ওরা একটু ধূমপান করছিল। তো সৌভিক তখন ঋষিকে বলছে যে তোদের বাড়িটা কেন আর কি রিপেয়ার করিস না। মানে ওদের বাড়িটা তো বললাম যে অনেকটাই পুরনো, এবং যে ঘরে ওরা শুয়েছে সেই ঘরের সিলিংটাও বলে খুব জীর্ণ অবস্থা, মানে যে কোনো মুহূর্তে আর কি সিলিং আর কি খসে পড়তে পারে, এরকম অবস্থা ছিল। তো যাই হোক, ঋষি তখন বললো যে কী আর করবো, এমনি তো বাড়িতে অশান্তি চলছে, দিদি চায় যে এই বাড়িতে ও একা থাকবে, আমরা যাতে কেউ না থাকি। এবার কেন চাচ্ছে, কেন এরকম করছে, এটা আর কি ঋষিও আর কি বুঝতে পারছে না। মানে
হঠাৎ করে এরকম রিয়্যাক্ট করছে মোটামুটি 3-4 মাস হলো। তার আগে কিন্তু একদম নর্মাল ছিল, স্বাভাবিক ছিল, হাসি খুশি ছিল, সবার সাথে কথা বলতো, কিন্তু না মনের মধ্যে একটা টেনশন থাকতো ওর দিদির। কারণ করোনার আগে ওর দিদি একটা ভালো চাকরি করত, কিন্তু করোনা হওয়ার জন্য সেই চাকরিটা চলে যায়। এবার লকডাউন যখন ধীরে ধীরে হালকা হলো, তখন ওর দিদি বাইরে বেরোতো এবং কোথাও একটা যেত, কিন্তু কোথায় যেত সেটা কিন্তু বাড়ির কাউকে জানাতো না। তারপর থেকে ঋষির দিদির ইনকাম আরও বেড়ে যায়। ঋষির দিদি একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ঢোকে, আর সেই কারণে ঋষির দিদির কাছে অনেকে লাইফ ইন্স্যুরেন্স করায়। এতে তার ভালো ইনকাম হচ্ছিল। তাছাড়া পাশাপাশি তো গান শেখাচ্ছিল, এবং গান শিখতে আশেপাশের অনেক ছেলে মেয়ে ঋষি দিদির কাছে আসে। তো এইসব গল্প টল্প করে ঋষি আর সৌভিক রাতেরবেলা তারপর শুয়ে পড়ে। এবার মাঝরাত, মোটামুটি রাত্রি তখন 2টা হবে। সৌভিকের না ঘুমটা ঠিকমতো আসছিল না। এক তো অন্য জায়গা, অন্যরকম বিছানা, তার মধ্যে এই যে ঘরটা একটু গুমোট টাইপের। মানে যখন থেকে এই ঘরে ও ঢুকেছে তখন থেকে না ওর কেমন যেন একটা ফিল হচ্ছে। মানে ওর খালি মনে হচ্ছে এই ঘরে আরও একজন কেউ আছে যাকে ও দেখতে পাচ্ছে না। তো মনে মনে একটু ভয় পাচ্ছিল, কিন্তু পাশে তো ঋষি শুয়ে আছে, তাই খুব একটা ভয়ও পায়নি। এবার অনেকক্ষণ হয়ে গেছে, সৌভিক তো জেগে আছে। হঠাৎ করে শুনছে ওদের দরজার বাইরে তো বারান্দাটা ছিল, মানে খোলা যে বারান্দাটা, এবার ওই বারান্দায় ও শুনতে পাচ্ছে যে কেউ যেন পায়চারি করছে। মানে একবার ডান দিকে আছে, একবার বাঁ দিকে আছে। প্রথমে তো সৌভিক ভেবেছে যে এটা হয়তো ঋষির বাবা, মানে তিনি হয়তো বাইরে বেরিয়েছেন, আর ওদের বাথরুমটা না বাড়ির বাইরে ছিল। মানে আগের দিনে যে বাথরুমগুলো থাকে না, যে ঘরের সাথে অ্যাটাচ থাকে না, সেটা বাড়ির বাইরে থাকে, তো সেরকম বাথরুম ছিল। এবার অনেকক্ষণ হয়ে গেছে, ও খালি শুনছে যে কেউ যেন যাওয়া আসা করছে। এবার ঋষির বাবা তো আর এতক্ষণ তো যাওয়া আসা করবে না, তো প্রথমে ও ভেবেছে তাহলে হয়তো চোর হবে। তো কী করেছে, ঋষিকে ডেকেছে। তো ঋষিও আর কি জেগেছে, বলছে দেখ বাইরে কেউ যেন হাঁটাহাঁটি করছে। তো ঋষিও না শব্দটা শোনে যে বাইরে কেউ যেন পায়চারি করছে। তখন না ঋষি সৌভিককে জানালো যে এই যে পায়চারির শব্দটা ও এর আগেও কিছুদিন শুনেছিল, আর এই শব্দটা অন্য কারোর পায়ের শব্দ। কারণ ঋষির বাবার যদি পায়ের শব্দ হয়, ও তো বুঝতে পারে যে ওর বাবার পায়ের স্টেপ কীরকম, মানে চেনা জানা লোকের পায়ের শব্দ হলে তো বোঝা যায় যে এটা সেই লোকটা, কিন্তু এটা না অচেনা কোনো পায়ের শব্দ। এবার ওদের মনে না তখন একটু কৌতূহল জাগলো যে আমরা দরজাটা খুলে দেখবো যে কে হাঁটছে। তো কী করেছে, ওরা দুজন চুপচাপ দরজার সামনে গেছে। এবার পায়ের যে শব্দটা যখন নাকি ওদের দরজাটা ক্রস করে ডান দিকে গেল, সঙ্গে সঙ্গে ওরা দরজাটা খোলে, আর খুলে বাইরে কিচ্ছু দেখতে পেল না। বাইরে একদম ফাঁকা, গুটগুটে অন্ধকার। তখন না একটু ঘাবড়ে গেল যে কী হলো, পায়ের শব্দ শুনলাম অথচ বাইরে কিছুই দেখা যাচ্ছে না। তারপর বারান্দার লাইট জ্বালিয়ে বাড়ির চারপাশটা খুঁজে দেখলো, কাউকে কোথাও পেলো না। মানে ভেবেছে হয়তো চোর টোর এসেছে। মানে ঋষি কিন্তু এতদিন শুনেছিল মাঝে মাঝে, কিন্তু ওর কোনো সময় সাহস হয়নি যে দরজা খুলে দেখবে। তো এখন তো সৌভিক সাথে ছিল, তাই মনে একটু সাহস পেয়েছিল। যাই হোক, তারপর ওরা আবার শুয়ে পড়ে। এবার পরের দিনকার সকালবেলা মোটামুটি 10টার দিকে হঠাৎ করে, মানে সেদিন তো ছিল আবার ঋষির বাবা মার অ্যানিভার্সারি, তো রান্নাবান্না ভালোই হবে, আয়োজন আর কি করছিল। হঠাৎ করে সৌভিকের কাছে একটা কল এলো, আর কলে ও জানতে পারলো ওর যে ভাই ছিল সেই ভাই না হঠাৎ করে অসুস্থ। মানে সেদিন সকাল থেকে ওর ভাইয়ের খুব পেটে ব্যথা, এবং ওর ভাইকে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে। এবার এটা শুনে তো সৌভিক তো আর সেখানে থাকতে পারবে না। ও তখন ঋষিকে বলে, ঋষির বাবা মাকে বলে ও তখন ওখান থেকে বেরিয়ে যায় এবং কলকাতায় চলে আসে। এবার এসে তো সবার আগে হাসপাতালে গেল, মানে যেখানে অ্যাডমিট করা হয়েছে ওর ভাইকে। তো গিয়ে আর কি কথাবার্তা বললো। তো ডাক্তার বললো যে ফুড পয়জন থেকে এই সমস্যা হয়েছে, মানে পেটে ব্যথা হয়েছে, ওকে 2 দিন এই হাসপাতালে থাকতে লাগবে, এবং স্যালাইন ফ্যালাইন যা যা চলার সেটা চলবে। তো যাই হোক, সেদিন সৌভিক ঢাকুরিয়াতে নিজের ভাড়া বাড়িতে একা শুয়েছে নিজের রুমে, এবং নিজের রুমে যখন রাতের বেলা শুয়েছে না, ওর কেন জানি ফিল হচ্ছে ওর ঘরের মধ্যে তখন কেউ যেন হাঁটাচলা করছে। মানে যেই ফিলিংসটা ও গতকাল রাতে ঋষির বাড়িতে পেয়েছিল বর্ধমানে, এই সেম ফিলিংসটা ও কিন্তু ওর নিজের ঘরে পাচ্ছে ঢাকুরিয়াতে। এবার সৌভিক না প্রথমে একটু ঘাবড়ে গেছে যে কী হচ্ছে, এরকম কেন ফিল হচ্ছে। তারপর ভাবছে যে আমি হয়তো উল্টাপাল্টা আর কি গতকাল রাতে ফিল করেছিলাম, ভয় পেয়েছিলাম, সেই কারণে আমার এরকম মনে হচ্ছে। যাই হোক, ও তো ঘুমানোর চেষ্টা করছে। এবার ঘরের যে লাইটটা আছে ওর তখন না একটু ভয় পেয়ে আর কি জ্বালিয়ে রেখেছে। কিছুক্ষণ পর হঠাৎ করে ইলেকট্রিক চলে যায়, আর গোটা পাড়ারই আর কি লাইন চলে গেছে। তো ঘর তো একদম অন্ধকার, তার মধ্যে প্রচণ্ড গরম, ফ্যান চলছে না, ও আর কি ঘামাচ্ছে। তো না শুয়ে আছে। হঠাৎ করে ওর একটা অনুভব হচ্ছে যে
ও যেদিকে মাথা দিয়ে শুয়েছে সেদিকে তো পেছনে দেওয়াল আছে, তো দেওয়ালের ওপরে কেউ যেন উল্টো হয়ে ওর দিকে ঝুঁকে নামছে। সৌভিকের এটা মনে হতেই ও মাথা উঁচু করে দেওয়ালের দিকে তাকায় আর দেখা যায় সেখানে কিছু নেই। তো ওনা একটু ভয় পাচ্ছিল, মানে কি হচ্ছে এটা, আমার কেন এরকম মনে হচ্ছে। তার মধ্যে ওর মনে সেটা চলছিল যে ঋষিতে বাড়ির যে বাচ্চাটা আর কি বলেছিল যে সুপারি গাছ থেকে উল্টো হয়ে কেউ যেন ওর দিকে নামছিল, সেই কথাটা না ওর মনে পড়ছিল। ভাবো মানে কতটা ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে সৌভিক সেই রাতটা পার করেছে। ওর মনে খালি ওই জিনিসটাই আর কি ঘুরছিল যে ছেলেটা বলেছিল উল্টো হয়ে কেউ যেন নামছিল। আর সৌভিকেরও তখন এই ফিলিংসটা হয় যে ও যেখানে শুয়ে আছে সেই দেওয়ালের ওপর থেকে উল্টো হয়ে কেউ যেন ওর দিকে নামছিল। এটা ওর মনের ভুলও হতে পারে, কিন্তু সত্যি সত্যিও হতে পারে। যাই হোক, সেদিন কোনোভাবে সেই রাতটা পার করে। তো পরের দিন মোটামুটি দুপুর 12টার দিকে ঋষি সৌভিককে ফোন করে এবং ফোন করে জানতে চায় যে তোর ভাই কেমন আছে। তো যাই হোক, সৌভিক বলল এমনি তো ঠিকই আছে, কালকে হয়তো ওকে ছুটি দিয়ে দিবে। তারপর ঋষি সৌভিককে একটা কথা জানালো, আর সেটা হলো যে ছেলেটা আর কি ভয় পেয়েছিল সেই ছেলেটা পরের দিনকাই রাতে প্রচণ্ড জ্বর এসে মারা গিয়েছে। এবার সৌভিক না এটা শুনে ওনা কি করবে বুঝতে পারেনি। মানে ছেলেটাকে দেখলো যে ভয় পাচ্ছে, মানে ফুটফুটে একটা ছেলে ছিল, খুব জোরে 15 থেকে 16 বছর বয়স হবে, এতটা ভয় পেয়েছে যে ওর জ্বর এসে ও মারা যায়। যাই হোক, ঋষির তো সেদিন কলকাতায় আসার কথা ছিল, সোমবার ছিল যেহেতু, কিন্তু এই ঘটনাটা ঘটার জন্য ঋষি আসেনি। এবার সৌভিক যখন সেদিন একা শুলো, মানে ওর ভাইকে তো ছুটি দেয়নি, ওর ভাইকে ছুটি দিবে পরের দিন। তো সেই দিন রাতের বেলাও সৌভিকের একই রকম ফিলিংস হয়েছিল, মানে গতকাল রাতে যেরকম ফিলিংস হয়েছে ওর ঘরে কেউ হাঁটাচলা করছে অন্ধকারে, সেদিনও সেম ফিলিংসটা হয়েছে। যখন ও লাইট জ্বালাচ্ছে তখন কিন্তু এই অনুভবগুলো হচ্ছিল না, তাই ও সারা রাত লাইট জ্বালিয়ে রাখে। আর কপাল ভালো সেদিনকা ইলেকট্রিক যায়নি। তো এর মধ্যে সব কিছু ঠিকঠাকই চলছিল, মানে ঋষিও চলে এসেছিল। তারপর সৌভিকের যে ভাই অসুস্থ ছিল সেও বাড়িতে চলে এসেছে। আর তারপর থেকে সৌভিক যে রাতেবেলা যে ভয়ানক আর কি অনুভূতি পেয়েছিল কয়দিন, সেই জিনিসগুলো আর হচ্ছিল না। তো মোটামুটি 7-8 দিন 10 দিন ঠিকঠাকই চলেছে। এরপরে না যে ছেলেটি আর কি মারা গিয়েছে ভয় পেয়ে, সেই ছেলেটির শ্রাদ্ধ হয়। এবার একটা ঘটনা ঘটে। তো শ্রাদ্ধ হয়ে গেছে ছেলেটার, 2-3 দিন পার হয়েছে। আরও একটা ছেলে, সেই ছেলেটাও ঋষি দিদির কাছে গান শিখতে আসতো। ওই ছেলেটা যখন এই ছেলেটা শ্রাদ্ধতে গিয়েছিল তখন না ওই ছেলেটারও এরকম একটা ভয়ঙ্কর ফিলিংস হয়, কিন্তু ওর সাথে যে কি হয় সেটা না জানা যায়নি। ওরও প্রথম গা হাত পা ভারী হয়ে যায়, প্রচণ্ড জ্বর চলে আসে, কথা বলতে পারছিল না। কিন্তু 2 দিন পরে সেই ছেলেটাও মারা যায়। মানে একটা জিনিস চিন্তা করো যে দুটা ছেলে কিছু একটা দেখে ভয় পেয়ে মারা গেল, আর দুটা ছেলেই কানেক্ট হচ্ছে ঋষিদের বাড়ির থেকে। যাই হোক, এর মধ্যে ঋষির দিদি বাড়িতে আবার অশান্তি শুরু করে, মানে ওর বাবা মাকে বাড়ি থেকে বের করে দিতে যাচ্ছে, মানে এই বাড়িতে থাকতেই দিচ্ছে না। আর ঋষি গেলে তো ঋষির সাথে প্রচণ্ড ঝগড়া করছে। তো সেই কারণে ঋষিরও মন মেজাজ ভালো ছিল না, ও অফিস থেকে কিছু দিনের জন্য ছুটি নিয়েছে। তো যাই হোক, সেখানে ছিল বাড়িতে। তো ওই অবস্থায় আর কি বাড়িতে ছিল, মানে ঝগড়াও হচ্ছে আবার বাড়িতেও আছে। এর মধ্যে ঋষির দিদি কী করলো, ওনার বাড়িতে যে গানের ক্লাস করাতো সেটা সম্পূর্ণ বন্ধ করে দিল। তো আশেপাশে যেসব প্রতিবেশী আছে ওনারা ভাবলো যে ঋষির দিদির তো 2টা স্টুডেন্টের অস্বাভাবিক মৃত্যু হলো, মানে আকস্মিক মৃত্যু হয়েছে, সেই কারণে হয়তো গানের ক্লাসটা বন্ধ করে দিয়েছে। এবং ঋষি দিদি যে একটা লাইফ ইন্স্যুরেন্সের কাজ করতো সেটা আগেই তোমাদের বলেছি। তো সেই কাজ সংক্রান্ত কিছু লোক তাদের বাড়িতে আসতো, মানে ইন্স্যুরেন্সের ব্যাপারে আর কি কিছু তথ্য সংগ্রহ করার জন্য। তো তাদেরকেও না ঋষির দিদি তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিত। তো এইসব জিনিসের জন্য প্রতিবেশীরা ধীরে ধীরে ঋষিদের বাড়ির থেকে আর কি একটু ডিস্টেন্স বানাতে থাকে, মানে তাদের সঙ্গে বেশি কথাবার্তা বলতো না, মানে একটু এড়িয়ে চলতো। তো এরকমভাবে আরও কিছুদিন চললো। এর মাঝে ঋষি আবার নিজের অফিসে জয়েন করে, কারণ এতদিন অফিস ছুটি করা তো ঠিক না, কারণ চাকরিও চলে যেতে পারে। তখনই আর কি ঋষি সৌভিককে তাদের বাড়ির এইসব সমস্যাগুলো জানিয়েছিল। এবার কিছুদিন পর ঋষিদের বাড়িতে তার এক কাকু আর কাকিমা আসে, মানে তাদের যে সমস্যাগুলো হচ্ছে, পারিবারিক যে ঝামেলাগুলো চলছে, এগুলো মিটমাট করার জন্য। যাই হোক, তখন ঋষিকেও আর কি ডেকেছে। তো ঋষি আবার অফিস থেকে ছুটি নিয়ে তাদের বাড়িতে গেছে, গিয়ে তো কাকু কাকিমা মিটমাট করার চেষ্টা করেছিল। তখন না ঋষির দিদি তাদের সাথেও খুব বাজে ব্যবহার করে এবং বলে যে তোমরা তাড়াতাড়ি আমার বাড়ি থেকে চলে যাও। যাই হোক, এইসব ঝামেলাগুলো হয় এবং ওই কাকু কাকিমা তাদের বাড়িতে 2 দিন থাকে।
3 দিনের দিন যখন সেই কাকু কাকিমা বাড়ি থেকে বেরোলো এবং ওখানে একটা রিক্সাতে উঠেছে, তো রিক্সা করে স্টেশনে যাবে। এবার রিক্সা করে যখন যাচ্ছিল হঠাৎ করে রিক্সা পাল্টি খেয়ে যায় এবং ওর কাকু কাকিমা প্রচণ্ড ব্যথা পেয়েছে, আর কাকু না বুকে ব্যথা পেয়েছিল। এবার তাড়াহুড়ো করে ওনাকে হাসপাতালে অ্যাডমিট করানো হয়, কিন্তু আশ্চর্যভাবে রাতেবেলা সেই কাকু মারা যায়। এবার একটা জিনিস তোমরা চিন্তা করো, ওদের বাড়িতে মোটামুটি 1.5 থেকে 2 মাসের মধ্যে 3 জন মারা গেল, মানে ওদের বাড়ির সাথে কানেক্টেড 2টা স্টুডেন্ট, সেই 2টা স্টুডেন্টও ছেলে, এবং এই কাকুও মারা গেল, মানে 3 জন পুরুষ মানুষ অদ্ভুতভাবে মারা গেল। এবার কি আর করবে, যে জিনিসগুলো তাদের বাড়িতে হচ্ছে, তো ঋষি না বুঝে পাচ্ছিল না। তখন সৌভিককে আর কি বলছিল তাদের বাড়ির যে সমস্যা, মানে ওর সাথে ফোনে কথা হচ্ছিল, বা যখন নাকি কলকাতায় আসছিল তখন সরাসরি কথা বলছিল। তো সৌভিকও না আর চিন্তা করছিল যে এই জিনিসগুলো ওদের বাড়িতে কেন হচ্ছে, মানে এতটা খারাপ জিনিস হচ্ছে। তো সৌভিক ঋষিকে তখন সাজেস্ট করলো যে তোদের বাড়িতে কোনো একজন তান্ত্রিককে নিয়ে আয়, কারণ তোদের বাড়িতে যে সমস্যাগুলো হচ্ছে সেটা কোনো সাধারণ সমস্যা না। আর সৌভিক তখন ঋষিকে আরও জানালো যে ও যে ভয়গুলো পেয়েছিল, মানে যে ফিলিংসগুলো ও করেছিল, সেই জিনিসগুলো সম্বন্ধেও ঋষিকে তখন বোঝালো। এবার ঋষি যাই হোক আবার গিয়েছে নিজের বাড়িতে, এবং ওখানে কোনো একজন তান্ত্রিকের সাথে ওর পরিচয় হয়। তো সেই তান্ত্রিককে সব কিছু বলল। এবার তান্ত্রিক ঋষিকে বলল, তোমাদের বাড়ির মাটি আমার কাছে নিয়ে আসো, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের বাড়িতে কী সমস্যা। এবার ঋষি আবার তার বাড়িতে এসে না 1 মুঠ মাটি প্লাস্টিকে করে সেই তান্ত্রিকের কাছে নিয়ে যায়, এবং তান্ত্রিক সেই মাটি নিজের হাতে নিয়ে কিছু মন্ত্র পড়ে ঋষিকে যা জানালো তা শুনে ঋষির শরীর একদম ঠান্ডা হয়ে যায়। তান্ত্রিক তখন ঋষিকে জানালো তোমাদের বাড়িতে একটা পিশাচ আছে। এবার এটা শুনে না ঋষি তখন বলল যে কে আমাদের বাড়িতে পিশাচ চালনা করেছে, মানে ঋষি ভেবেছে কেউ হয়তো ওদের বাড়িতে ব্ল্যাক ম্যাজিক করেছে। তখন তান্ত্রিক বলল যে এই পিশাচটাকে কেউ বাইরে থেকে চালনা করেনি, এই পিশাচটাকে তোমাদের বাড়িতে নিয়ে আনা হয়েছে। এবার ঋষি চিন্তা করছে যে নিজের ক্ষতি করার জন্য কে এই পিশাচকে তাদের বাড়িতে নিয়ে আনবে। তো তান্ত্রিক সেটাই বলল যে এটা জানার জন্য তোমাদের বাড়িতে গিয়ে আমাকে যজ্ঞ করতে হবে, না হলে তোমাদের অবস্থা কিন্তু খুব খারাপ হবে। এবার যাই হোক একটা নির্দিষ্ট দিনে সেই তান্ত্রিক ঋষিদের বাড়িতে আসে, মানে ঋষির দিদি কিন্তু জানতো না যে সেই তান্ত্রিক আসবে। যখন তান্ত্রিক গেট খুলে বাড়ির ভেতরে ঢুকবে, তো ঋষিও আর কি তখন তান্ত্রিকের সাথেই ছিল। তখন ঋষির দিদি মানে প্রচণ্ড রেগে যায়, ঘরের ভেতর থেকে একটা আর কি দা নিয়ে আসে, মানে তাদেরকে ভাগিয়ে দিচ্ছে, ভয় দেখাচ্ছে, ঘরে ঢুকলেই মেরে ফেলবে, এসব আর কি ভয় দেখাচ্ছে। ঋষির দিদি কোনোভাবেই চাচ্ছে না যাতে তান্ত্রিক তাদের বাড়িতে কোনো ক্রিয়া করুক। তো যাই হোক এসব নিয়ে প্রচণ্ড ঝামেলা ঝগড়াঝাটি হয়, পাড়ার সব লোক আর কি জড়ো হয়ে যায়, সবাই দেখছে যে কি হচ্ছে। তখন আর কি পাড়ার লোকজন জানতে পারলো যে ওদের বাড়িতে কোনো কিছু একটা খারাপ আছে, সেই কারণে এই তান্ত্রিককে নিয়ে আনা হয়েছে। এবার তো ঋষির দিদি তান্ত্রিককে তাড়িয়ে দিল, এবং সেদিনকার তাদের বাড়িতে তুমুল অশান্তি লাগে, মানে সারাদিন ঝগড়া চলে। তো পরের দিন ঋষির মা বাবার সিদ্ধান্ত নিল যে ওরা এই বাড়িটা ছেড়ে দিয়ে অন্য কোথাও ভাড়া চলে যাবে, মানে ঋষির দিদিকে বললো যে তুই একাই থাক এই বাড়িতে, এত যখন অশান্তি হচ্ছে। তো যাই হোক ঋষির বাবা মা সেই পাড়াতে তাদের বাড়ি থেকে কয়েকটা বাড়ির পর একটা বাড়িতে ভাড়া ওঠে, এবং সেখানে ভাড়া আছে মোটামুটি 2-3 সপ্তাহ হয়ে গেছে। এর মাঝে না পাড়ার মধ্যে একটা বদনামি রটে যায়, মানে ঋষির দিদি কী করতো, সকাল 8:30টার সময় বাড়ি থেকে বেরোতো এবং কোথাও একটা যেত, আর বিকাল এই 5টা-6টার সময় আবার বাড়িতে ফিরে আসতো। তো পাড়ার কিছু লোক না একটু অনুসন্ধান করে যে ঋষির দিদি কোথায় যায়, এবং জানতে পারে যে ঋষির দিদি এমন একজনের বাড়িতে যায়, সেই বাড়িতে অন্য একটা লোক ভাড়া থাকে, এবং ওই লোকটিও না কিছু তন্ত্রমন্ত্র করতো, আর সেই বাড়িতে ঋষির দিদি যেত। এবার এই কথাগুলো গোটা পাড়াতে ছড়িয়ে যায়, সেই কারণে ঋষির বাবা মাকে সবাই আর কি বলছে যে আপনার মেয়ে বাজে কাজ করে, একটা লোকের বাড়িতে গিয়ে থাকে, এসব আর কি বাজে বাজে কথা বলে। তো বুঝতেই পারছো ঋষির বাবা মা বয়স্ক, তাদের তো আত্মসম্মানে লেগেছে। তো তারা সেদিনই তাদের নিজেদের বাড়িতে যায় এবং তার মেয়েকে জিজ্ঞেস করে যে তুই কোথায় যাস, পাড়ার লোক উল্টোপাল্টা কথা বলছে। তো এক কথায় 2 কথায় আবার প্রচণ্ড ঝগড়া লেগে যায়, এবং ঝগড়া যখন চলছিল হঠাৎ করে ঋষির বাবা আর কি সেন্সলেস হয়ে পড়ে, মানে দাঁড়িয়ে ঝগড়া করছে, হঠাৎ করে মাথা ঘুরিয়ে একদম সোজাসুজি পড়ে যায়, এবং ওনার কোনো জ্ঞান ছিল না। তো তাড়াহুড়ো করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলে দিল উনি আর বেঁচে নেই। এই মর্মান্তিক পরিণতিটা যখন হয়েছিল ঋষি তখন সেখানে ছিল না, ও ছিল ওর অফিসে। যাই হোক যখন ও শুনতে পারলো যে ওর বাবা বেঁচে নেই, ও তো তাড়াহুড়ো করে চলে আসে বর্ধমানে। তখন সৌভিকও আর কি ঋষির সাথে আসে,
আসার পর তো যা করার হলো, শেষকৃত্য হলো ওর বাবার, এবং কি আর করবে, তখন তো মন খারাপ হয়ে আছে। তখন না সৌভিক বলল ঋষিকে যে তোর দিদি যার সাথে দেখা করতে চায়, মানে যে তান্ত্রিকের বাড়িতে, সেই বাড়িতে চল, একবার গিয়ে দেখি ওখানে কোন লোকটা আছে, আর ওই লোকটাই হয়তো সব কিছু জানতে পারে। তো ঋষি তার পাড়ার কিছু লোকজনের সাথে কথাবার্তা বললো যে কোথায় সেই বাড়িটা, মানে পাড়ার কিছু লোক তো আর কি জানতো। তো সবাই মিলে সেই বাড়িতে যায় এবং গিয়ে দেখে সেই লোকটি সেখানে নেই। মানে ওরা আসার আগেই লোকটি কোনোভাবে খবর পেয়ে গেছে, তো লোকটি সেই বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। তো লোকটিকে তো আর খুঁজে পাওয়া গেল না। তারপর ঋষি আর সৌভিক তাদের নিজেদের বাড়িতে গেল, মানে ঋষির বাড়িতে। এবার ওরা তো গেটের থেকেই ঋষির দিদিকে আর কি ডাকলো। তো ঋষির দিদি বাইরে এসেছে। তো ঋষি তখন ওকে বলছে যে তুই কি এমন খারাপ কাজ করেছিস যার জন্য আমাদের এত সমস্যা হচ্ছে, আমার বাবাটাও মারা গেল, যাই হোক এইসব আর কি বলছিল। তখন ঋষি দিদি ওদেরকে বলছে তোরা যদি বাঁচতে চাস তাহলে তোরা এখান থেকে চলে যা, এই বাড়িতে আর পা রাখিস না। ওরা তখন বুঝে গেছে যে ওর দিদির সাথে কথা বলে কোনো লাভ নেই। যাই হোক, তারপর ওরা সেখান থেকে চলে যায়। এরপর তো ঋষির বাবা আর কি শ্রাদ্ধ শান্তি যা যা করার সব কিছু করা হলো, এবং ওর ঋষি আর ঋষির মা ওই ভাড়া বাড়িতেই আর কি থাকছিল। মোটামুটি 2 মাসের মতো হয়ে গেছে। এরপর একটা খারাপ ঘটনা ঘটলো। তো হয় কি, ঋষি দিদি তো নিজের বাড়িতে একা থাকতো, হঠাৎ করে না আশেপাশের প্রতিবেশীরা একটা পচা গন্ধ পাচ্ছিল। এবার পচা গন্ধটা আসছিল ঋষিদের বাড়ি থেকে। তখন না ঋষিকে জানালো, ঋষি তো ছিল কলকাতাতে। এবার ওকে যখন ডাকা হলো, সঙ্গে সঙ্গে তো আর আসতে পারে না, তো একদিন পরে ঋষি আসলো। ততক্ষণে আর কি প্রচণ্ড গন্ধ চারদিকে ছড়িয়ে গেছে। তো ঋষি এসে ওর দিদিকে ডাকছিল, কিন্তু ওর দিদি না দরজা খুলছিল না। তখন না সবার আর কি সন্দেহ হয় যে কোনো কিছু একটা খারাপ হয়েছে, কারণ পাড়ার প্রতিবেশীরাও ওর দিদিকে ডেকেছিল, তো দরজা খোলেনি। এবার বাড়ির মালিক না আসা অবধি তো দরজা তো ভাঙতে পারছে না। তো যাই হোক, ঋষি তখন পুলিশকে ইনফর্ম করে। তো পুলিশ এসে দরজা ভাঙলো, ভেঙে দেখে ওর দিদি ফাঁসি দিয়ে ঘরের ভেতর ঝুলছে। এরপর তো পুলিশ আর কি অ্যাম্বুলেন্স ডাকলো, তো অ্যাম্বুলেন্সে এসে মৃতদেহটা নিয়ে যায়, পোস্টমর্টম করা হয়। তো পোস্টমর্টম করার পর জানা যায় যে কমসে কম 5 দিন আগে ওর দিদি ফাঁসি দিয়েছে। তো পাড়ার প্রতিবেশীরা তখন জানালো যে মোটামুটি 1 মাস হলো ওর দিদিকে না আর কি দেখা যায়নি, মানে বাড়ির বাইরে থেকে বেরোতো না, বাড়ির মধ্যেই থাকতো। কিন্তু যে ওদের বাড়ি যে 3টা সুপারি গাছ ছিল, মানে এর আগে বললাম না যে বাচ্চাটা টয়লেট করার সময় বুঝতে পেরেছিল যে সেই সুপারি গাছের ওপর থেকে উল্টো হয়ে কেউ নামছিল, সেই 3টা সুপারি গাছ ডালপালা শুকিয়ে মারা গেছে, মানে একদম নষ্ট হয়ে গেছে। তো কী আর করবে ঋষি, ওর দিদিরও আর কি শেষকৃত্য করতে লাগলো ওকে। এবার দেখো চিন্তা করে যে ওর বাবা মারা গেছে, সেটার কাল ওষুধ শেষ হতে না হতে ওর দিদিও আত্মহত্যা করলো। মানে ওদের পরিবারে এমন একটা কালো ছায়া পড়েছে, ওদের পরিবারটাই একদম তছনছ হয়ে গেল। যাই হোক, এবার সব কিছু শ্রাদ্ধশান্তি পার হওয়ার পর ঋষি তখন কি করে, সেই তান্ত্রিককে তাদের বাড়িতে নিয়ে আসে। মানে এর আগে যখন তান্ত্রিককে নিয়ে এসেছিল তখন তো ঋষি দিদি কোনো ক্রিয়া করতে দেয়নি। তো এই তান্ত্রিক এবার ঋষির বাড়িতে ক্রিয়া করে, কিন্তু ক্রিয়া করার পর কোনো ধরনের কোনো এন্টিটির প্রেজেন্স তাদের বাড়িতে পায়নি। কারণ ঋষির দিদির মৃত্যুর পর সেই এন্টিটিটা তাদের বাড়ি থেকে চলে যায়, এবং এই যে এন্টিটিটা তাদের বাড়িতে ছিল, তাদের এত সর্বনাশ করলো, এই এন্টিটিকে ঋষির দিদি আহ্বান করে ডেকেছিল। এবং কোনো কাজে সফল হওয়ার জন্য ঋষির দিদি এই ধরনের এন্টিটিকে আহ্বান করেছিল। এবার তো ঋষি বুঝে পাচ্ছে না যে তার দিদি কেন এই ধরনের এন্টিটিকে আহ্বান করেছিল। এটার কোনো সঠিক কারণ খুঁজে পায়নি, কিন্তু একটা ধারণা করেছে, আর তা হলো করোনার আগে ঋষি দিদি তো একটা ভালো চাকরি করতো, এবং করোনা যখন হলো তখন সেই চাকরিটা হারায়, আর তারপর না ডিপ্রেশনে চলে যায়। কারণ ঋষির বাবা তেমন কোনো কাজ করতো না, একটা ছোট দোকান ছিল। এবার করোনার পর সেই দোকানটাও আর কি বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়। এবার করোনার লকডাউন যখন ধীরে ধীরে হালকা হলো, তখন ঋষির দিদি কোনোভাবে সেই লোকটির পাল্লায় পড়ে। মানে যার বাড়িতে ঋষির দিদি যেত, লোকটি তন্ত্রমন্ত্র করতো, তো সেই লোকটির পাল্লায় পড়ে নিজের সমস্যার আর কি কথা বলে। তখন হয়তো এই লোকটি ঋষির দিদির সাহায্যে কোনো প্রেতাত্মাকে আহ্বান করে। কিন্তু এই ধরনের প্রেতাত্মাকে আহ্বান করার পর অনেক কঠিন নিয়মকানুন মানতে হয়, তার মধ্যে শারীরিক চাহিদাও থাকে। হয়তো ঋষির দিদি শেষের দিকে এই কঠিন নিয়মগুলো মানতে পারছিল না, তাই এই পিশাচ ওদের ক্ষতি করে, আর ক্ষতিটা হচ্ছিল পুরুষদের। তাই ঋষির দিদি বিষয়টা আর কি বুঝতে পেরেছিল, হয়তো সেই কারণে তার বাবা মা আর ভাইকে সেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাচ্ছিল, এক কথায় বলতে গেলে বাঁচাতে চাচ্ছিল। জানি না আজকের এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো, কিন্তু
আমাদের যখন বিভিন্ন ধরনের সংসারে অশান্তি লাগে বা মানসিক টেনশনে আমরা যখন কাটাই, তখন আমরা এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন তান্ত্রিক গুণিন এদের কাছে যাই। কিন্তু না, সব লোক সমান হয় না। আমি এখানে ভণ্ড লোকের কথা বলছি না, কারণ ভণ্ড লোক তো তোমার সমস্যা তো সমাধান করবেই না, উল্টো তোমার কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যাবে। আমি এখানে কথা বলছি কিছু এমন লোক থাকে যারা তোমার এই সমস্যাটাকে নিজের কাজে ব্যবহার করবে। তারা এমন কিছু করতে বলবে যা থেকে তুমি কোনোদিনও বেরোতে পারবে না, আর পরিণাম হবে ঋষি দিদির মতো। কাজেই এই ধরনের সমস্যার সমাধান নিজেরাই করো, না হলে এমন কোনো লোকের কাছে যাও যাকে দেখিয়ে অন্য লোকও আর কি ভালো ফল পেয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও, আর ভালো লেগে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং ঘটনাটা শেয়ার করে দিও। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে আমাকে কি করে ঘটনা পাঠাবে। তো ডেসক্রিপশনে একটা মেল আইডি দেওয়া আছে, তার সাথে আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো তোমরা চাইলে তোমাদের ঘটনা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, ভয়েস মেসেজ করতে পারো, অথবা কল করে আমাকে জানাতে পারো। তো আজকের মতন টাটা, গুড বাই। তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকি, বাই।